সালটা ছিল 2006 সাল। আর সবার মতো আমিও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পায় তাকে নিয়ে গর্ব করেছি। কিন্তু তিনি যখন রাজনীতিতে প্রবেশ করলেন, আমি প্রথম থেকে মেনে নিতে পারিনি। কিন্তু আমার রুমমেট ছিলেন মালেক ভাই। একটা গল্পের আকারে বলি, আমার মালেক ভাইকে জিজ্ঞেস করবো ওনাকে রাজনীতি ফেরা ঠিক আসা ঠিক হলো। উনি বললেন যে না, এরকম ভালো মানুষ রাজনীতিতে আসার প্রয়োজন আছে। আমি ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে পড়ি। তখনই আমার মধ্যে প্রশ্ন জেগেছিল, রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকদের রাজনীতি করা উচিত। এবং এই প্রশ্ন জেগেছিল যে শান্তিতে নোবেল কেন উনি পাবেন? উনি তো অর্থনীতিতে পড়াশোনা করেছেন, অধ্যাপনা করেছেন, শান্তিতে কেন পাবেন? মজার না কথাটা? এটা নিয়ে আজকে বিশ্লেষণ করব, কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ইউনূসনামা নিয়ে আজকের এই পর্ব। ইউনূসের রাজনীতিতে উত্থান। ইউনূস আসলে বাংলাদেশের শান্তিপূর্ণ কিন্তু ক্ষমতা বদল একবারই হয়েছে, সেটা হচ্ছে 2001 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। আপনারা নেটে সার্চ দিতে পারেন, অনলাইনে সার্চ দিয়ে জানতে পারেন। প্রত্যেকটা ভারী অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, এই সমস্যা সে সমস্যা, হয় ভোটার সমস্যা, না হলে রাজনৈতিক মেরুকরণ, অথবা ক্ষমতা সবসময় সবাই থাকতে চেয়েছে। এটা আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। তো আমি যে কথা বলছিলাম, শান্তিপূর্ণভাবে ক্ষমতা একবারে হস্তান্তর হয়েছে, সেটা হচ্ছে 2001 সালে। তার বাইরে সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন, অস্বাভাবিক পতন। এবার আসি নোবেল বিজয় ও আন্তর্জাতিক পরিচিতি। 2006 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পান, তার আগে কিন্তু তাকে কেউ চিনত না। হ্যাঁ, চিনত সামাজিক ঢাকা শহরে শিক্ষিত মহল অথবা বুদ্ধিজীবী মহলে কিছু মানুষ, কিন্তু সারা বাংলায় তাকে কেউ চিনত না। এটি ছিল বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। তার সাথে সাথে এই নোবেল নিয়েও প্রশ্ন ওঠে। এবং যথারীতি 2007 সাল ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে প্রবেশের চেষ্টা করেন এবং নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেন। উদ্দেশ্য কী ছিল? দুই নেত্রীকে মাইনাস করে নতুন রাজনৈতিক বিকল্প একটি দল সৃষ্টি করা। ওকে, ফাইন, করলেন। কিন্তু কয়েক মাসের মধ্যে ব্যর্থতা এবং জনগণের সাড়া না পাওয়া। এখানেই বড় প্রশ্ন, কেন একজন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব দেশীয় রাজনীতিতে টিকতে পারলেন না? মজার না? রাজনীতি কিন্তু শুধু ইমেজ না, মাঠের বাস্তবতা বোঝা জরুরি। তখন থেকে কিন্তু তার ক্ষমতা আসার লোভ ছিল। পরবর্তীতে তিনি ক্ষমতা আসেন এক ভিন্ন প্রক্রিয়ায়। কিভাবে 24 সালে আসলেন সেটা আপনারা সবাই জানেন। তিনি কিন্তু বলেন তিনি আগ্রহী ছিলেন না, কিন্তু বাস্তবতা কি তাই বলে? তিনি সব জানতেন। এবং বাজারে এও চাউর আছে, এই আন্দোলন উনিই করিয়েছেন, উনি অর্থ দিয়েছেন এবং এই আন্দোলনে আন্তর্জাতিক সংযোগটা উনিই করিয়েছিলেন, যেটাকে আমেরিকার বলি, অথবা আন্তর্জাতিক যত লবিস্ট আছে যা যা সব কিছু উনিই করিয়েছিলেন। এটা মোটামুটি সমালোচকটা বলে। তারপরে উনি এসে কী করলেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব হামলা, ওনার আমলে কী হলো? মব হামলা, ভাঙচুর, প্রতিশোধমূলক সহিংসতা এবং ধানমন্ডি 32 মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন আছে ওনার আমলেই ধ্বংস করা হলো। আরও কী হয়েছে শুনবেন? দেখেন, এক এক করে বলি। পত্রিকা অফিসে হামলা, দীপুচন্দ্র দাসকে হত্যা, মব ভায়োলেন্স, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি, ভিন্নমতকারীদের নিরাপত্তা দিতে পারেনি। লেখক আখতারুজ্জামান একটা কথা বলেছেন, আখতারুজ্জামান আজাদ, খুবই মজা লেগেছে। ওনাকে নাম দিয়েছেন আমাদের আন্তর্জাতিক মাচাদো। আন্তর্জাতিক মাচাদো কে চেনেন তো? ভেনেজুয়েলার নোবেল বিজয়ী। উনিও শান্তিতে পেয়েছেন। উনি এসে নোবেল পেয়ে কী বললেন? উনি তার নিজের দেশে আমেরিকানদের বললেন যে আপনারা আসুন, আমার দেশে হামলা করুন এবং আমার দেশকে উদ্ধার করুন। নিজের দেশের রাজনীতি নিজেদেরই ঠিক করতে হয়। তাহলে 2-2-4 মিলে গেল। যারাই শান্তিতে নোবেল পেয়েছে, সবাই না, যারাই শান্তিতে নোবেল পেয়েছে তারাই এসে নিজের দেশের মানুষের উপরে অস্ত্র তুলে নিয়েছে এবং দখলদার আমেরিকাকে আনতে সহযোগিতা করেছে। তাহলে নোবেল কাদের? এই শান্তিতে নোবেল মোটামুটি যাদেরকে দেয়া হয় তার মধ্যে কিছু কিছু থাকে ডিপ স্টেটের দালাল। ইউনূস হচ্ছে ডিপ স্টেটের দালাল। বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে সেফ একটা মার্কিন প্রজেক্ট হিসেবে। মাচাদো একটা মার্কিন প্রজেক্ট। ইউনূস এসে কী করলেন? মেটিকুলাস ডিজাইন হিসাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করলেন, আমাদের মুক্তিযুদ্ধকে অবমাননা করলেন, তাদেরকে তো রাষ্ট্রদ্রোহী মামলা দিলেনই না, বরং তাদেরকে নানান জায়গায় প্রতিষ্ঠিত করা হলো। শেষ করার আগে কিছু কথা বলবো।
মোটের উপর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা অকথ্য অভিশাপ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবেন। এর জন্য সুখবর হলো তার কৃতকর্মের জন্য তাকে কখনোই আদালতের দ্বারস্থ হতে হবে না, কারণ উনি নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করে গেছেন ক্ষমতা ছাড়ার একদিন আগে। যদি আরেকটা কথা বলি, যদি এর আগে প্রাকৃতিক নিয়মে তার মৃত্যু হয় তো উনি বেঁচে গেলেন, কিন্তু না হলে ইতিহাস ওনাকে ছাড়বে না, মরণোত্তর বিচার হলেও হবে। মব ভায়োলেন্স, 32 ভাঙা, মুক্তিযুদ্ধকে এবং 18 মাসে পুরো অর্থনীতিটাকে ভঙ্গুর করে তছনছ করে দেওয়া, আপনার বন্দর দিয়ে দেওয়া, সেন্ট মার্টিন নিয়ে লুকোচুরি খেলা, প্রক্সিওয়ারে মায়ানমারের সাথে প্রক্সিওয়ারে জড়ানো, কুকিচিং এবং বাংলাদেশকে তছনছ করে দেওয়ার জন্য দায়ী থাকবেন ইউনূস। ইউনূসকে আমরা ছাড়বো না, ইউনূসকে বাংলাদেশের মানুষ ছাড়বে না। বাংলাদেশে এই ডিপ স্টেটের দালাল ইউনূসকে বাংলাদেশের মানুষ ছাড়বে না। আমরা চাই আজ হোক কাল হোক ইউনূসের বিচার হোক, এবং বাংলাদেশকে ধ্বংসকারী এই ইউনূসের বিচার বাংলার মাটিতে দেখতে চাই। ভালো থাকবেন।